অপরূপ টিভি অনলাইন। ইব্রাহিম খলিল সুমন ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। পরবর্তীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাপক দলের সাথে থেকে দীর্ঘদিন জেল, জুলুম, নির্যাতনের শিকার। এই রাজনীতির জন্য বাবাকে হারাতে হয় তাকে। পিতৃতুল্য বড় ভাইকেও জেল খাটতে হয় তার জন্য। বিএনপিকে ভালোবেসে জীবনে কি হারিয়েছে, আজ শুনব তারই গল্প। আমি ইব্রাহিম খলিল সুমন, সাবেক ছাত্রনেতা, সাবেক সহকারী ভিপি কমার্শিয়াল ইনস্টিটিউট, সাবেক স্বেচ্ছাসেবক দলের আকবর্ষা থানা কমিটির প্রভাবশালী সদস্য। আমি আমার রাজনৈতিক জীবন 1991 সনে বিএনপি সরকার ক্ষমতায় আসার আগে থেকে শুরু করি। তখনকার সময় ছোট ছিলাম, বুঝতাম কম, কিন্তু বিএনপির ধানের শীষের প্রতীক দেখে মিছিল একটা দেখলেই কেন জানে মন ছুটে যেত। এবং তৎকালীন সময় একটি বোমার আঘাতে স্প্রিন্টার আমার পায়ে এসে বিদ্ধ হয় বোমার প্যারায় এবং পা ছিলে যায়। তারপর থেকেও বিএনপিকে ভালোবাসি। আমার প্রথম নেতা বাইজিদ থাকাকালীন, যখন আমি বাইজিদ গোস্তামিতে ছিলাম, টিঙ্কু দাস দাদা মারা গেছেন, ওনার হাত ধরে রাজনীতিতে পথ চলা। ওনার সাথে ছিল অরূপ বড়ুয়া, ওনাদের হাত ধরে রাজনীতিতে আসা। পরবর্তীতে প্রেক্ষাপটে আমরা যখন এখানে চলে আসি, আমার বাবা ফায়ার সার্ভিস চাকরি করতো বাইজিদ গোস্তামিতে। সেখান থেকে রিটায়ার্ড হওয়ার পর আমরা যখন এখানে আসি, আপনার আকবর্ষা থানাধীন বিশ্বকল্যাণীতে এসে বাড়ি করি 1996 সনে, যখন প্লট বরাদ্দ দেওয়া হয়। অর্থাৎ এই এলাকার জন্মলগ্ন থেকে আমরা, এবং তৎকালীন থেকেই আমি বিএনপির রাজনীতির সাথে, ছাত্রদলের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। এখানে আসার পরে ভালো লাগে, শহীদুল্লাহ বাহারের হাত ধরে অগ্রসর হই, ধাপে ধাপে কর্মী সৃষ্টি করি মানুষের। এইখানে বিএনপি করার মতো লোক ছিল না। 96-তে থাকা অবস্থায় লোক ছিল না। 96-এর পরে এখানে কীভাবে বিএনপিকে আনছি, ভোট কেন্দ্রে অনেক নির্যাতন সহ্য করে, আওয়ামী লীগের অনেক নির্যাতন সহ্য করে। কুচির ভাই কনক আমাকে গুলি করতে আসে, বিভিন্ন জন আমাকে মারতে আসে। তখন বিএনপির সমর্থিত ছিল এখানে কম, এবং আমার বিভিন্ন বন্ধুবান্ধবের সহযোগিতায় আমরা একটা জোট তৈরি করে, যাক আল্লাহর হুকুমে আমরা অনেক চেষ্টা করে এখানে ফিরোজ শাহ কলোনি, তখন বিশ্ব ব্যাংকে ভোট কেন্দ্র হয় নাই, একটা কেন্দ্রই ছিল ফিরোজ শাহ কলোনি। ওখানেও অনেক দাঙ্গা হাঙ্গামার মধ্যে দিয়ে আমরা বিএনপিকে আনার পরে বিএনপি যখন ক্ষমতায় আসে 3 মাস না হওয়ার আগেই আপনার বিএনপির নির্বাচনী সহিংসতা মামলায়, বোমা বিস্ফোরণ একটি মামলায় আমাকে পুলিশ গ্রেপ্তার করে। তৎকালীন আমাকে সাজা 2.5 বছর দেয় বিএনপির রাজনীতি করার কারণে। বিএনপি সরকার ক্ষমতা আসার পরে আমাকে সাজা ভোগ করতে হয়। আমি 6 মাস সাজা খেতে উচ্চ আদালতে আপিল করে আমি বের হয়ে আসি। তারপরেও কোনো আক্ষেপ নাই। দৃঢ় বিশ্বাস ছিল এই যে আমার প্রাণপ্রিয় সংগঠন অন্তত সন্ত্রাসী কোনো কর্মকাণ্ডকে পছন্দ করে না, যার কারণে আমি বিএনপি করি যতই কষ্ট করি না কেন, আমাকে আইনের মাধ্যমে আমার বিচার হয়। এই জন্য ভালো লাগে, নিজেকে পরিবর্তন করে ধাপে ধাপে যখন অগ্রসর হই। 111-এর সময় 2-3 বার 111-এর সময় গ্রেপ্তার হই, তখনই মামলা, তখনও 3-4টা মামলা। আমাকে বরবল থেকে গ্রেপ্তার করে সেনাবাহিনী এবং টর্চার করে। সেখান থেকে ডিটেনশন কাটিয়ে আল্লাহর হুকুমে আমার এক অ্যাডভোকেট, হাইকোর্টের অ্যাডভোকেট ভাইয়ের সহযোগিতায় খুব দ্রুত বের হয়ে আবার সক্রিয়ভাবে এলাকায় এসে অবস্থান করি। 2008-এর নির্বাচনে
নির্বাচনের দিন নির্বাচনের সমস্ত কর্মকাণ্ড চালানোর পরে আমি তৎমধ্যে তো কই 2008-এর নির্বাচনও আমরা আমাদের সিনিয়র অনেককেই পাই নাই, তৎকালীন অনেককেই পাই নাই। অর্থাৎ যারা 111-এ গ্রেপ্তার হয়েছে, গ্রেপ্তারের আতঙ্কে তারা রাজপথ থেকে চলে গেছে। কিন্তু আমি এই রাজপথে থেকে আমার যতটুকু চেষ্টা ছিল, আমি যতটুকু ত্যাগ স্বীকার করে মারি খেয়ে তারপরে কেন্দ্রে পড়েছিলাম, চেষ্টা করেছিলাম। আমাদের যখন ফলাফল যখন আমাদের বিপক্ষে চলে যায়, ওই দিন রাতেই আমাকে গুলি করে। গুলিটা আমার রানে এসে রানের মাংস ছিঁড়ে নিয়ে যায় এবং পরপর 2 থেকে 3 বার যখন আমার বাসায় হামলা হয়, ভাঙচুর করে, আমার বাবা স্ট্রোক করে মারা যায়। আমি এখান থেকে যখন পলায়ন করি, আমার বাবা স্ট্রোক করে মারা যায়। পরবর্তীতে আমি এলাকার বাইরে অবস্থান করি, ঢাকায় অবস্থান করি। সেখানেও ঢাকা থাকাকালীন সময় যে কদিন ঢাকা ছিলাম, আমার পরম শ্রদ্ধেয় ভাই, আমাদের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী ভাই, উনি তৎকালীন ঢাকা মহানগর উত্তরের ছাত্র দলের সভাপতি ছিলেন। তৎকালীন ওনার রাজনীতির সাথে ওনার সাথে সম্পৃক্ত হই, সেখান থেকে আন্দোলন করার চেষ্টা করি। পরে 5ই জানুয়ারি চিটাগে চট্টগ্রামের যে সমাবেশ হয়েছিল, সেই সমাবেশে যোগদানের জন্য আমি চলে আসি। এসে পরিস্থিতি ওখানে কীরকম ছিল এটা আপনারা সবাই জানেন। ওখানে পুলিশের সাথে যখন আমাদের পাল্টাপাল্টি হামলা চলে, সেখান থেকে একটি পর্যায়ে নিজেকে বাঁচিয়ে আবার গন্তব্য স্থানে চলে যাওয়ার চিন্তাধারা করি। মানে আমার যেখানে ছিলাম ঢাকায়, এসে ট্রেন সড়ক আপনার সেদিন আমি বিবৃতি দিয়েছিলাম। বিবৃতির পরে সেখান থেকে আমি যখন একটা পর্যায়ে ট্রেন আসে, অনেকক্ষণ অপেক্ষা করার পরে চলে যাই। তার কিছুদিন না যেতেই আমার কারণে যখন আমার বড় ভাইকে তার বিয়ের অল্প কয়েকদিনের মাথায়, অর্থাৎ বিয়ে করার 1 সপ্তাহ 10 দিনের মাথায় গ্রেপ্তার করা হয় আমার কারণে। উনি তো নিতান্ত সৎ মানুষ, ওনার ব্যাপারে আপনারা খবর নিলে দেখতে পারবেন, কোনো একটি বাজে রেকর্ড ওনার নাই। উনি সুবিচার ছাড়া কোনো অন্যায় কখনো করেননি, ওনাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে আমি এসে ওনাকে যে কোনো এতে মানে আমার অনেক চেষ্টার বিনিময়ে ওনাকে বের করি। বের করার পরে ওনাকে দেয় যে জামাতের নাশকতা মামলা, অর্থাৎ ওনার বিয়ের 7 দিনের মাথায় ওনাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়ে জামাতের নাশকতা মামলা দেয়। বোমা 3টি মামলা, ওনাকে আমি বের করে আনি। পরবর্তীতে আমি আবার এই চট্টগ্রামে থেকে যাই। চট্টগ্রাম থেকে আবার আস্তে আস্তে রাজনীতির সাথে আবার সক্রিয়ভাবে সরাসরি এই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পতাকা তুলি। যখন দেখি যে আমার সিনিয়র যার হাতে ঢাকা মহানগর উত্তরের রাজনীতির সাথে জড়িত ছিলাম, ইয়াসিন আলী ভাই, উনি স্বেচ্ছাসেবক দলে আছেন। আগে শফিল বাবু ভাই ছিলেন আমার শ্রদ্ধেয় ভাই। আমাদের হাবিবুন নবী খান সোহেল ভাই ছিলেন। ওনাদেরকে অনুসরণ করে আমি স্বেচ্ছাসেবক দলে আসি। আসার পরিপ্রেক্ষিতে এই অত্র আকবর্ষা থানা এরিয়ায় সর্বপ্রথম আমি পতাকা তুলি। যখন হাবিবুলুর জিয়াকে আহ্বায়ক কমিটি করে সুপার 5 ঘোষণা করে আমি তাদেরকে অভিনন্দন জানাই এবং রাশেদের সাথে যোগাযোগ করি, এইচএম রাশেদ খানের সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার এক পর্যায়ে এই আকবর্ষা থানাকে স্বেচ্ছাসেবক দলকে শক্তিশালী করি। পরবর্তীতে সেখানে আমাকে কমিটিতে রাখা হয়। তখনও সদস্য
সদস্য হিসেবে রাখার কারণে আমি এটা প্রতিবাদ করতে যাই। প্রতিবাদ করতে গেলে ওনারা আমাকে জানায় যে যেহেতু ভুলবশত হয়ে গেছে, সামনের বার ইয়ে করবার আহ্বায়ক সদস্য সচিবকে বলে যে আমাকে যথাযথ মূল্যায়ন দিয়ে যাতে রাখে। তারপরে আপনারা সবাই জানেন, সকলে জানেন, প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে, এই দুঃসময়ে আন্দোলন সংগ্রামে কিভাবে জড়িত ছিলাম। পুলিশের মামলা হামলার ত্যাগটা না করে সর্বসময়, আপনারা আমার ভিডিও ছবিগুলি দেখলে বলতে পারবেন, সর্বসময় আমরা রাজপথে ছিলাম, কখনো পিছপা হইনি। আমি সুমন যদি অগ্রসর হই সামনের দিকে, আমার দেখা দেখে আপনি আরও 20-30 জন সম্পৃক্ততা হয়। কেননা আমি একক, আমি নিজেকে কখনো একক মনে করি না। আমি অগ্রসর হইলে আমার দেখা দেখি আরও 10 জন এমনিতেই জড়ো হয়ে যায় সাহসী ভূমিকার কারণে। এটার ফলাফল আপনারা 31 অক্টোবরই দেখছেন। ঢাকা থেকে যখন আমরা 28 অক্টোবর প্রোগ্রাম করে আসি, চট্টগ্রামে আসি, আসার পরে সিটি গেটের যে অনুষ্ঠান থেকে আমাকে গ্রেপ্তার করা হয়, ডিবি গ্রেপ্তার করে 4 গাড়ি নিয়ে। আমি অতীতেও আপনাদেরকে বলেছিলাম, আসলে ওই তৎকালীন ডিবি আমাকে ঘেরাও করে নিয়ে যাওয়ার পরে ওখানে আর অনুষ্ঠান করতে পারেনি, সমাবেশ করতে পারেনি তারা। আমাকে নিয়ে যাওয়ার পরে আমার সিনিয়র নেতা এখানের মহানগর যুগ্ম আহ্বায়ক মঞ্জু ভাই, ওনাকে গ্রেপ্তারের জন্য ওনার উপরে হামলা করে, অন্যরা সব গ্রেপ্তার হয়ে যায়। প্রোগ্রামটা আর হয়নি। আমার দলের ভিতরে কিছু দুষ্কৃতিকারী আছে, কিছু এজেন্ডা আছে, যারা আমাদের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করত। আজকে তারাই প্রথম সারির নেতা, অর্থাৎ প্রথম সারিতে তাদেরকে রাখা হয়েছে। তারা গুপ্তচর হিসাবে, আওয়ামী লীগের গুপ্তচর হিসাবে কাজ করত। আমার দুঃখ একটাই, এই জায়গাটাই, যে আমাদের খালেদা জিয়া যখন গ্রেপ্তার হয়, সেদিন রাতে আমি গ্রেপ্তার হই। আমি বেরোয় আসি, অতীতের গ্রেপ্তার হওয়ার পরে আমি গ্রেপ্তার হই, আবার 18 সময় আবার গ্রেপ্তার হই, 2023 নির্বাচনের আগে গ্রেপ্তার হই। এভাবে ওখান থেকে জেল থেকে বাইরে আসার পরে নির্বাচন আগে যখন নেতা তারেক রহমান নির্দেশ দেয় যে কোনো একজন ব্যক্তি, কোনো একজন কর্মী প্রথম সারি না হলে দ্বিতীয় সারি, দ্বিতীয় সারি না তৃতীয় সারি, এইভাবে পর্যায়ক্রমে যে কর্মী যদি লাস্টের একটি কর্মী যদি আন্দোলনের রূপরেখা তৈরি করতে পারে, তাইলে আমাদের এই আন্দোলনটি সফল। তো ওনার ওই বিবেচনায় আমার নেতা আসলাম চৌধুরীর মুক্তির জন্য, ওনার সম্মতির জন্য কোর্টে যাই। উনি হাঁ বলেননি, না বলেননি, উনি হেসে দিয়েছিলেন। তখন ভেবেছিলাম যে ওনার ইচ্ছা আছে যে করো। তখন তৎকালীন ওই সময়টায় খুব ক্রিটিক্যাল সময়, অর্থাৎ একটি সরকার আসার পরে 3 মাসের মাথায় কেউ রাজপথে নামতে পারে না। তখন সাহসী গোলাম কিবরিয়া গোলাপের নেতৃত্বে আমাদের আকবর্ষা থানার বিএনপি সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া গোলাপের নেতৃত্বে আমরা বিশাল প্রায় 2,500 মতো ছেলেপেলে আপনার বিক্ষোভ মিছিলের জন্য আমরা তৈরি হই, এবং সেখানে প্রশাসন জেনে যায়। প্রশাসন জানার কারণে আমরা যখন স্লোগান শুরু করি, প্রশাসন আমাদেরকে অতর্কিত হামলা করে, সকলে সেখান থেকে পালিয়ে যায় বগা। এবং পরবর্তীতে আমাকে পুলিশ দৌড়াইয়া প্রায় 10 মিনিট দৌড়ানোর পর আমাকে গ্রেপ্তার করে আমার উপর অনেক অত্যাচার করা হয়। সেখানে যুবলীগের মানুষ ছিল, আওয়ামী লীগের মানুষ ছিল, যেহেতু আমাদের 9 নম্বর ওয়ার্ড কার্যালয়ের সামনে, তারা বাহবা দিতে থাকে। অন্যরা আপনার ওই সেদিনের ভিডিওগুলি দেখলে বলতে পারবেন যে আমার উপর কীরকম অত্যাচার করা হয়েছিল। পরে আমাকে থানায় নির্মম অত্যাচার করা হয়, থানায় আমাকে নির্মম অত্যাচার করা হয়। প্রত্যেক আধা ঘন্টা পর আমাকে
আমার উপর টর্চার করে। যাক, পরবর্তীতে আল্লাহর হুকুমে ছাত্রভাইদের সহযোগিতা আমার বিএনপি, যুবদল, ছাত্রদল এদের আন্দোলনের ফলে নতুন বিজয়ের কারণে, নব স্বাধীনতার কারণে আমি 6 আগস্ট জেল থেকে বের হয়ে আসি। তাহলে আজকে আমাদের মতো যারা তাই নির্যাতিত কাউকে কমিটিতে রাখা হয়নি। শুধু এখানে না, আমি চট্টগ্রাম মহানগরের 16টির ভিতরে 15টি থানায় খবরাখবর নিয়েছি। সকলের সাথে আমার সাথে একটা সখ্য আছে, ভালো একটা সুসম্পর্ক আছে। সেখানেও যারা তাকে নির্যাতিত, কারা নির্যাতিত, তাদেরকে রাখা হয়নি। তাহলে আমার নেতার কথা কী ছিল যে যারা তাকে নির্যাতিত দলের জন্য খাটছে, মিছিলের সর্বশেষ ছেলেটিও পদ পাবে। আজকে তারা কোথায়? তাদেরকে কী মূল্যায়ন করা হয়েছে আর আমাকে কী মূল্যায়ন করা হয়েছিল? আমাকে এভাবে নিচে নামানোর কোনো আমি যুক্তিকতা বলে মনে করি না। আমি এই কমিটির বাতিল চাই, বারবার বলছি। নগরের আহ্বায়ক, সদস্য সচিব এবং কেন্দ্রীয় সভাপতি জিলানী ভাই, রাজু হাসান ভাই, আপনাদেরকেও বলছি যে আপনারা অবিলম্বে এই কমিটি বাতিল করুন এবং সংস্কার করুন। নয়তো আপনার সংস্কার করে হলেও যারা তাকে নির্যাতিতর মূল্যায়ন দিয়ে স্থান দিন, নয়তো আন্দোলন কঠিন থেকে কঠিন রূপকার হবে। চট্টগ্রাম থেকে প্রত্যেকটা আন্দোলনের সূত্রপাত হয়। আমরা যে আন্দোলন করতে পারি সেটা সকলেই জানে। ঢাকা চিটাং রোড থেকে ব্যারিকেড দিয়ে শুরু করে সর্বস্তরে জানা দিব। মানে যে আপনাদের এখানে ইয়াবা ব্যবসায়ী, দালাল, প্রতিটা ব্যবসায়ী, যারা দখলবাজ, লুটতরাজ, এদের জায়গা হয়। আর যারা তাকে নির্যাতিত কর্মী, তাদের জায়গা হয় না। আপনারা তাদেরকে জায়গা দিতে পারেন না। যেই পদে আসেন সেই পকেট ভারী করার চিন্তাধারা করেন। এটা দিয়ে আমার শহীদ আদর্শের রাজনীতি এরকম না। এরকম হলে আমাদের কোনো একটা কি নেতা কর্মী ঘরে ঢুকে যাবে, কেউ বের হবে না। এই বলে আমার অপরূপ টিভি অনলাইন।